ভিউয়ার্স, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব এসএসসি কেমিস্ট্রির তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম হচ্ছে পদার্থের গঠন, স্ট্রাকচার অফ ম্যাটার। এই অধ্যায়টি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো এই অধ্যায়ের প্রত্যেকটা ভিডিও আমার ধারাবাহিক আলোচনা থাকবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি সবগুলো ভিডিও যদি তোমরা দেখো তাহলে এই অধ্যায়টি তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো দেখো, এই অধ্যায়ের যতটুকু আমি আজকে তোমাদের সাথে আলাপ করব সেটি হচ্ছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু ও অণু, মৌলের প্রতীক, সংকেত, পরমাণুর ভিতরের কণা, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। তো আশা করি যতক্ষণ আমি আলোচনা করব ততক্ষণ তোমরা আমার সাথেই থাকবে। তো দেখো, প্রথমে যদি আমরা মৌলিক পদার্থ নিয়ে কথা বলি তাহলে এই মৌলিক পদার্থকে বলা হয় এলিমেন্টস ম্যাটার। তো এই মৌলিক পদার্থের সংজ্ঞা যদি আমরা বলতে যাই সেটি হবে, এই সংজ্ঞাটি আসলে অনেক বইয়ে দেওয়া আছে। তোমরা ষষ্ঠ থেকে এই সংজ্ঞাটি বিজ্ঞান বইয়ে পড়ে এসেছ যে মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটি হচ্ছে মৌলিক পদার্থ। তো তোমাদের বইয়ে পর্যায় সারণীতে যে 118টি মৌল দেওয়া আছে, এই 118টি প্রত্যেকটি মৌল হচ্ছে মৌলিক পদার্থ, অর্থাৎ মৌলিক পদার্থকে সংক্ষেপে বলা হয় মৌল। তাহলে পর্যায় সারণীতে যে 118টি পদার্থ দেওয়া আছে সবগুলো হচ্ছে মৌলিক পদার্থ। তো দেখো, এবং শুধু তাই নয়, আমাদের দেহে প্রায় 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ রয়েছে। তো পর্যায় সারণীতে যে মৌলিক পদার্থগুলো রয়েছে সেগুলোর মধ্যে ধরো ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, ধরো সোডিয়াম, তারপরে হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, এভাবে ধরো পর্যায় সারণীতে 118টি মৌলিক পদার্থ রয়েছে। তো ধরো তুমি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এরা প্রত্যেকে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন, অর্থাৎ কার্বনকে ভাঙলে শুধু কার্বনে পাওয়া যাবে, ম্যাগনেসিয়ামকে ভাঙলে শুধু ম্যাগনেসিয়ামে পাওয়া যাবে, অ্যালুমিনিয়ামকে যতই ভাঙা হোক না কেন অ্যালুমিনিয়াম ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। সুতরাং এই পদার্থগুলো হচ্ছে মৌলিক পদার্থ। তো এবারে আমরা আসো যৌগিক পদার্থ নিয়ে কথা বলবো। যৌগিক পদার্থ হচ্ছে যেই সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে সেই পদার্থ এবং একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। তাহলে দেখো, যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় সেটি হচ্ছে যৌগিক পদার্থ। আমরা উদাহরণ হিসেবে আসি, যৌগিক পদার্থ পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ যৌগিক পদার্থ হতে পারে, কিন্তু মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে সীমিত। যেরকম দেখো, আমরা যদি বর্ণমালার হিসেব করতে চাই, বাংলা বর্ণমালা 50টি বর্ণ রয়েছে, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে। তো এই 50টি বর্ণ দিয়ে হাজার হাজার শব্দ তৈরি করা যায়। তদ্রূপ এই মৌলগুলো দিয়ে 118টি মৌল দিয়ে হাজার হাজার যৌগ গঠিত। যেমন কার্বন যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে হবে কার্বন ডাই অক্সাইড, কিন্তু কার্বন যদি ধরো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তাহলে হবে মিথেন। এইভাবে একই মৌল পরপর অনেকগুলো মৌলের সাথে যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন যৌগ তৈরি করতে পারে। তো দেখো, যৌগিক পদার্থ হচ্ছে যেই পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। তো দেখো, এই যে এখানে কার্বন ডাই অক্সাইডের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে দুইটি মৌলিক পদার্থ রয়েছে, একটি হচ্ছে কার্বন আর একটি হচ্ছে অক্সিজেন। মিথেনের কথা যদি আমরা চিন্তা করি, সেখানে কার্বন এবং হাইড্রোজেন ভিন্ন ভিন্ন দুটি মৌলিক পদার্থ রয়েছে। তারপর যেমন আমরা সালফিউরিক অ্যাসিড H2SO4, এটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো এই সালফিউরিক অ্যাসিডকে যদি ভাঙা হয়, দেখো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে
তিনটি মৌলিক পদার্থ রয়েছে, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। অর্থাৎ এই তিনটি মৌলিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে এই যৌগটি গঠিত হয়েছে। যেমন আমরা কমন একটি সংকেত যেটি হচ্ছে ধরো H2O, পানি। দেখো পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেন বিদ্যমান। তো দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় পানিকে যদি ভাঙা হয়, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়। তো আমরা যৌগিক পদার্থের ক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে সব সময় মৌলসমূহের অনুপাত একই থাকে। যেমন দেখো পানিতে H2O, পানিতে হাইড্রোজেন পরমাণু হচ্ছে 2টি, অক্সিজেন পরমাণু হচ্ছে 1টি, তাহলে পানিতে মৌলসমূহের অনুপাত হচ্ছে 2:1। কিন্তু এই পানি যে কোনো উৎস থেকে সংগ্রহ করা হোক না কেন, সেটা হোক নদী থেকে, কূপ থেকে, সমুদ্র থেকে, অর্থাৎ যে কোনো উৎস থেকে পানিকে সংগ্রহ করা হোক না কেন, পানির মৌলসমূহের অনুপাত সবসময় একরকম থাকবে, অর্থাৎ 2:1। আবার যৌগে মৌলসমূহের ধর্ম সবসময় ভিন্ন থাকবে। দেখো তোমরা হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে, দেখো হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এখানে উৎপন্ন হয়েছে পানি। কিন্তু আমরা জানি যে পানির ভৌত অবস্থা হচ্ছে এটি তরল, এটি হচ্ছে তরল, কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন উভয় গ্যাসীয় পদার্থ, উভয় গ্যাস। তাহলে মনে রাখতে হবে যে আমাদের এক্ষেত্রে যে যৌগে মৌলসমূহের অনুপাত, যৌগে মৌলসমূহের ধর্ম ভিন্ন থাকবে, কিন্তু যখন যৌগ গঠন করা হবে তখন উভয় মিলে এদের ভৌত অবস্থা পরিবর্তন হয়ে যাবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার কথা বলবো পরমাণু ও অণু, অর্থাৎ অ্যাটমস ও মলিকুলস। তো দেখো এই দুটি নিয়ে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, প্রথমে পরমাণু সম্পর্কে যদি বলতে যাই, দু একজন ব্যক্তির কথা বলতেই হয়। তারা হচ্ছে, তাদের মধ্যে একজন হচ্ছে গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস। অর্থাৎ এই ডেমোক্রিটাসের নামের সাথে পরমাণু নামটি ওতপ্রোতভাবে জড়িত, যার কারণ হচ্ছে ডেমোক্রিটাস সর্বপ্রথম বলেছিলেন যে প্রতিটি পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং এই ক্ষুদ্র কণাগুলো অবিভাজ্য, যেটাকে আর ভাগ করা যায় না। এমন কতগুলো ক্ষুদ্র কণা দ্বারা পরমাণু গঠিত, তিনি এর নাম দিয়েছিলেন অ্যাটম। কিন্তু ব্যাপার হচ্ছে যে ডেমোক্রিটাসের এই কথাটি তখন গ্রহণযোগ্য ছিল না, কারণ তিনি বলেছিলেন মাত্র যে প্রতিটি পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, অবিভাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, কিন্তু তিনি এর পরীক্ষামূলক কোনো প্রমাণ দেখাতে পারেননি, যার কারণে এটি তখন গ্রহণযোগ্য ছিল না। কিন্তু 1803 সালে জন ডাল্টন তিনি পরীক্ষামূলকভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন যে প্রত্যেকটি পদার্থ অবিভাজ্য কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তিনি এটা 1803 সালে প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন। তখন তিনি এর নাম দিয়েছিলেন অ্যাটম। তিনি এর নাম অ্যাটম দেওয়ার কারণ হচ্ছে তিনি এই অ্যাটম, অন্য নাম তিনি দিতে পারতেন, কিন্তু অ্যাটম নাম তিনি দিয়েছিলেন ডেমোক্রিটাসের সম্মানার্থে। তিনি এখানে অ্যাটম নামটি পুনরায় ব্যবহার করেছিলেন, আর এই অ্যাটম মানে হচ্ছে পরমাণু। তো দেখো পরমাণুর যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে পরমাণু সন্ধি বিচ্ছেদ করলে এরকম দাঁড়ায় যে পরম যোগ অণু। যদি আমরা এই শব্দটাকে ভাঙি তো দেখো তাহলে কি দাঁড়ায়, পরমাণু। পরম শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত, অত্যন্ত, আর অণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। তাহলে এই পরমাণু শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র, মানে যেটাকে আর বিভক্ত করা যায় না। তো পরমাণুর সংজ্ঞা আমরা এভাবে বলবো যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যেটাতে মৌলের গুণাগুণ থাকে, সেটি হচ্ছে মৌলিক পদার্থ। তোমাদের বইয়ে
এভাবে সংজ্ঞাটি দেওয়া আছে যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাতে মৌলের গুণাগুণ থাকে। তো এটা হচ্ছে কি রকম, দেখো মৌলিক পদার্থ যে কোনো একটা মৌলিক পদার্থ আমরা নেব, যেমন আমরা যদি কপারের কথা চিন্তা করি, কপার, তো আমরা এরকম একটা কপারের টুকরোকে নিলাম, তারপর এটাকে আমরা প্রথমে ধরো দুটি ভাগ করলাম, এরকম দুটি ভাগ করলাম, তারপর এই একটি ভাগকে আমি আবার দুটি ভাগ করলাম, এরকম করে আবার দুটি ভাগ করলাম, তারপর এই একটি ভাগকে আমি আবার সমান দুটি ভাগ করলাম, দেখো, তারপর এই ভাগটাকে আমি আরো সমান দুটি ভাগ করলাম। তো এক পর্যায়ে এমন একটি ভাগ পাওয়া যাবে যে যেটা অত্যন্ত ক্ষুদ্র, যে অংশটাকে আর বিভক্ত করা যায় না, সেটি হচ্ছে তাহলে কি পরমাণু। অর্থাৎ পরমাণু পদার্থের এমন একটি কণা যেটিকে আর বিভক্ত করা যায় না, অত্যন্ত ক্ষুদ্র কণা। কিন্তু আধুনিক গবেষণায় দেখা গেছে যে পরমাণু বিভাজ্য, বর্তমানে পরমাণু বিভাজ্য আধুনিক গবেষণায় পাওয়া গেছে। তাহলে দেখো পরমাণু তিনটি কণায় বিভক্ত, একটি হচ্ছে ইলেকট্রন, আরেকটি হচ্ছে প্রোটন, আরেকটি হচ্ছে নিউট্রন। এই তিনটি কণা পরমাণুকে ভাঙলে পাওয়া যায়। তো দেখো পর্যায় সারণীতে যে 118টি মৌলিক পদার্থ দেওয়া আছে, এদের প্রত্যেকটিকে পরমাণু আকারে দেওয়া আছে, প্রতীক দ্বারা লেখা হয়েছে, পরমাণু আকারে দেওয়া আছে। তো দেখো এরা প্রত্যেকে পরমাণু। যেমন এবার আমরা অণু নিয়ে আলোচনা করব। অণু হচ্ছে 2 বা ততোধিক পরমাণু অথবা 2 বা 2 এর অধিক পরমাণু যখন রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে তখন তাকে অণু বলে। তাহলে অণুকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি, 2 বা 2 এর অধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকলে তাকে অণু বলা হয়। যেমন দেখো 2 বা 2 এর অধিক পরমাণু, সেটা হচ্ছে যেমন আমি লিখলাম এখানে H2O, এখানে 2 এর অধিক পরমাণু আছে। দেখো হাইড্রোজেনের 2টি পরমাণু এবং অক্সিজেনের 1টি পরমাণু মিলে এখানে গঠিত হয়েছে পানি। তো এটি পানির একটি অণু, দেখো এটি পানির একটি অণু। তো দেখো আমি যদি এখানে লিখি কার্বন ডাই অক্সাইড, তাহলে এখানে 3টি পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে এটি একটি অণু গঠন করেছে। তো আমি যদি লিখি যেমন H2, এখানে দেখো 2 এর অধিক পরমাণু, 1 এর অধিক পরমাণু রয়েছে, অর্থাৎ 2 বা ততোধিক পরমাণু বলা হয়েছে। তাহলে এখানে 2টি পরমাণু রয়েছে হাইড্রোজেনের, তো এখানে এটি হাইড্রোজেনের একটি অণু। ওকে, তো দেখো আমি যদি এভাবে নাইট্রোজেন লিখতে পারি যে নাইট্রোজেনের অণু, অক্সিজেনের অণু। ওকে, তো এভাবে আমি অনেকগুলো অণু এখানে লিখেছি। আমি লিখতে পারি H2SO4, অর্থাৎ এটি হচ্ছে সালফিউরিক অ্যাসিডের একটি অণু। তো এটি অণু কিভাবে হয়েছে, দেখো এখানে অণু হলেও এখানে ভাগ রয়েছে। দেখো এখানে এই 3টি হচ্ছে মৌলিক অণু। তো দেখো এক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে হাইড্রোজেন গঠন করেছে, অর্থাৎ এখানে একই মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু তৈরি করেছে। তো এক্ষেত্রে এটিকে বলবো আমরা মৌলিক অণু। আর এক্ষেত্রে অর্থাৎ মৌলিক পদার্থের যে অণু সেটি হচ্ছে মৌলিক অণু। তো এখানে নাইট্রোজেন মৌলিক পদার্থ, 2টি নাইট্রোজেন পরমাণু যুক্ত হয়ে নাইট্রোজেনের অণু তৈরি করেছে। অক্সিজেন একটি মৌলিক পদার্থ, তাহলে 2টি অক্সিজেন পরমাণু এখানে যুক্ত হয়ে অক্সিজেনের অণু তৈরি করেছে। তো এইগুলাকে বলবো আমরা মৌলিক অণু। দেখো আর আমরা যৌগিক অণু বলবো কাকে, যে এখানে যৌগিক পদার্থের অণু আমরা যৌগিক অণু বলবো, অর্থাৎ এখানে একাধিক মৌলিক পদার্থ রয়েছে। দেখো হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থের অণু পরস্পর যুক্ত হয়ে এখানে একটি অণু তৈরি করেছে, সেটি হবে যৌগিক অণু। তাহলে এটি হচ্ছে যৌগিক অণু। যৌগিক অণু পানির
অণুতে দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন অর্থাৎ ভিন্ন মৌলিক পদার্থের অণু রয়েছে, তাহলে এটি যৌগিক অণু। তাহলে আমরা বলবো কি যে অণু দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মৌলিক অণু, একটা হচ্ছে যৌগিক অণু। মৌলিক পদার্থের অণুকে বলা হয় মৌলিক অণু এবং যৌগিক পদার্থের অণুকে বলা হয় যৌগিক অণু। তো এবারে কথা বলবো মোলের প্রতীক নিয়ে, অর্থাৎ মোলের প্রতীক হচ্ছে সিম্বলস অফ এলিমেন্টস। মোলের প্রতীক নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে মোলের প্রতীক হচ্ছে কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় মোলের প্রতীক। তাহলে দেখো মোলের প্রতীক হচ্ছে মোলের পূর্ণ নামের সংক্ষিপ্ত প্রকাশ। যেমন আমরা যদি লিখি হাইড্রোজেন, যদি আমরা লিখি, দেখো এখানে হাইড্রোজেন অনেক বড় একটি নাম। তো এই হাইড্রোজেনকে আমরা প্রকাশ করব কি দ্বারা? এইচ দ্বারা। তাহলে এই এইচটা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। তো দেখো অর্থাৎ কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলা হয়। তাহলে আমাদেরকে এখান থেকে মনে রাখতে হবে যে কোনো প্রতীক এসেছে ইংরেজি নাম থেকে, আবার কোনো প্রতীক এসেছে ল্যাটিন নাম থেকে। যেমন আমরা দেখো নাইট্রোজেনকে আমরা প্রকাশ করে থাকি এন দ্বারা, ওকে। কার্বনকে আমরা প্রকাশ করে থাকি সি দ্বারা। তারপরে দেখো আমরা ক্যালসিয়ামকে প্রকাশ করে থাকি সি এ দ্বারা। তারপরে সোডিয়ামকে প্রকাশ করি যে এন এ দ্বারা। এইভাবে আমরা প্রত্যেকটা মৌলিক পদার্থকে আলাদা আলাদা প্রতীক দ্বারা প্রকাশ করে থাকি। যেমন অক্সিজেন, সালফার, ফসফরাস, ক্লোরিন, ব্রোমিন, এভাবে আমরা মৌলিক পদার্থগুলোকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে থাকি। তবে এক্ষেত্রে প্রতীক লেখার কতগুলো নিয়ম রয়েছে সেটা আমাদেরকে মেনে লিখতে হবে। যেমন আমরা হাইড্রোজেনকে প্রকাশ করি এইচ দ্বারা, অক্সিজেনকে প্রকাশ করি ও দ্বারা। অর্থাৎ এক বর্ণ বিশিষ্ট প্রতীক হলে সেটাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখে প্রকাশ করব। শুধুমাত্র সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার আমরা ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার নিয়ম, যে যদি এক বর্ণ বিশিষ্ট প্রতীক হয় তাহলে সেটাকে আমরা ক্যাপিটাল লেটারে শুধুমাত্র প্রকাশ করব। যেমন নাইট্রোজেনকে এন দ্বারা আমরা প্রকাশ করে থাকি, ক্লোরিনকে আমরা এক দ্বারা প্রকাশ করে থাকি, কার্বনকে সি দ্বারা। এভাবে এক বর্ণ বিশিষ্ট প্রতীক হলে আমরা শুধুমাত্র সেখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করব। এবার আমরা 2 বর্ণ বিশিষ্ট অথবা একাধিক বর্ণ বিশিষ্ট প্রতীক হলে যেটাকে বলতে পারি, যেমন একটা কথা সোডিয়াম। তো সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামকে এন এ দ্বারা আমরা প্রকাশ করে থাকি। তাহলে এখানে আমাদের এন হবে ক্যাপিটাল লেটার, প্রথমটি ক্যাপিটাল লেটার হবে, পরবর্তীটি আমাদের স্মল লেটারে প্রকাশ করতে হবে, ছোট হাতের অক্ষরে প্রকাশ করতে হবে। যেমন আমরা ক্যালসিয়াম লিখতে কার্বনকে আমরা সি দিয়ে লিখব একে, অর্থাৎ প্রথমটি সি হবে, তারপর ক্যালসিয়াম লিখতে আমরা প্রথমটি বড় হাতে, তারপরে পরবর্তীটি আমরা ছোট হাতের অক্ষরে লিখব। তারপরে যেমন ম্যাগনেসিয়াম Mg, এখানে এম আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব, জি স্মল লেটার ব্যবহার করব। এক্ষেত্রে যত প্রতীক আছে যেমন গোল্ড, তারপরে যেমন মার্কারি, তারপরে ক্লোরিন, এভাবে যত ধরনের একাধিক বর্ণ বিশিষ্ট প্রতীক আছে তাহলে আমরা সেটাকে এইভাবে লিখে প্রকাশ করব। তবে সেক্ষেত্রে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে এক বর্ণ বিশিষ্ট প্রতীক হলে প্রথম বর্ণ দ্বারা আমরা প্রকাশ করব সংক্ষিপ্ত আকারে, কিন্তু যদি একাধিক বর্ণ বিশিষ্ট প্রতীক হয় পরবর্তী বর্ণটি কোনটি আসবে সেটা তার উচ্চারণের উপর নির্ভর করবে। যেমন আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়াম এসেছে নেট্রিয়াম থেকে। সোডিয়াম কিন্তু যদি আমরা সোডিয়াম ইংরেজিতে লিখি তাহলে আমরা সোডিয়ামকে এভাবে লিখতে পারি যে সোডিয়াম। তাহলে সোডিয়ামের প্রতীক হওয়ার কথা ছিল এস, কিন্তু এস না হয়ে সোডিয়ামের প্রতীক হচ্ছে Na, যার কারণ হচ্ছে সোডিয়ামকে ল্যাটিন ভাষায় বলা হয় নেট্রিয়াম। এই নেট্রিয়াম থেকে Na এসেছে। তো এখানে 2 বর্ণ বিশিষ্ট প্রতীক, যার কারণে প্রথমটি হচ্ছে N, পরবর্তীতে A এসেছে এই কারণে যে
এন এর পরে উচ্চারণে, যেমন আমি যদি ন্যাট্রিয়াম বলি ন্যা, এখানে উচ্চারণে আগে আসবে এ, এটি ব্যবহৃত হয়েছে এখানে এন এ হিসেবে। অর্থাৎ প্রথম বর্ণের পরে কোন বর্ণটি আগে আসবে সেটা উচ্চারণের উপর নির্ভর করে। উচ্চারণ করার সময় প্রথম বর্ণের পরে যে বর্ণটি আসবে প্রথম, সেটি এখানে ব্যবহৃত হবে। যেমন আমরা যদি ক্যালসিয়ামের কথা চিন্তা করি, ক্যালসিয়ামে সি এর পরে এখানে এ উচ্চারিত হতেছে, এই কারণে এখানে এম। ক্যালসিয়াম হবে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এম এ জি, কিন্তু এখানে এ ব্যবহৃত হয়নি, কারণ ম্যাগ বলতে আমাদের এম এর পরে উচ্চারণে জি আসতেছে, এই কারণে এখানে এম জি ব্যবহৃত হয়েছে। এটি আমাদেরকে মনে রাখতে হবে। তো দেখো, এখন আমরা প্রতীক সম্পর্কে যদি বলি, যে কোনো কোনো প্রতীক ইংরেজি নাম থেকে এসেছে, কোনো কোনো প্রতীক ল্যাটিন নাম থেকে এসেছে, যেমন হাইড্রোজেন এইচ, অক্সিজেন ও, নাইট্রোজেন এন, ফ্লোরিন এফ, কার্বন সি। এভাবে যদি আমরা বলি তাহলে ইংরেজি বর্ণের অনেকগুলো প্রতীক এখানে রয়েছে, ইংরেজি ভাষা থেকে এসেছে যেগুলো। আর যদি আমরা অনেকগুলো প্রতীকের কথা চিন্তা করি, যেমন সোডিয়াম, এটি এসেছে যে ল্যাটিন ভাষা ন্যাট্রিয়াম থেকে। আমরা পটাশিয়াম যদি বলি, পটাশিয়াম, পটাশিয়াম যদি আমরা ইংরেজিতে লিখতে যাই তাহলে আমরা ফি দিয়ে শুরু করি, কিন্তু পটাশিয়াম এসে লিখতে হয় আমাদেরকে কে দ্বারা। তাহলে এখানে পটাশিয়াম এসেছে ল্যাটিন শব্দ ক্যালিয়াম থেকে, ক্যালিয়াম থেকে। তারপরে যদি আমরা চিন্তা করি যে যেমন লেড, লেডকে আমরা পিবি দ্বারা প্রকাশ করে থাকি, কিন্তু লেড আমরা ইংরেজিতে লেখার সময় লিখি LEAD লেড, কিন্তু আমরা লেডকে প্রকাশ করে থাকি পিবি দ্বারা। তাহলে এখানে আমরা লেড এসেছে প্লাম্বাম থেকে, প্লাম্বাম শব্দ থেকে লেড শব্দটি এসেছে। যেমন আমরা গোল্ডকে লিখি AU, তাহলে গোল্ড এসেছে অরাম থেকে। এইভাবে অসংখ্য প্রতীক ল্যাটিন ভাষা থেকে এসেছে এবং ইংরেজি ভাষা থেকে এসেছে। তো দেখো, আমরা প্রতীক নিয়ে যতটুকু সম্ভব সংক্ষিপ্ত আকার আমরা আলোচনা করেছি। এবার আমরা যেটি নিয়ে কথা বলবো যে সংকেত। তো সংকেত নিয়ে আমি এই অধ্যায়ে আলোচনা করব না, সংকেত নিয়ে আমি আলোচনা করব রাসায়নিক বন্ধন অধ্যায়ের। সেখানে দেখেছি যে রাসায়নিক সংকেত, যৌগের রাসায়নিক সংকেত এবং রাসায়নিক সংকেত লেখার নিয়ম রয়েছে, সেখানে আমি সংকেত সম্পর্কে বিস্তারিত আলাপ করব। কারণ সংকেত তোমাদেরকে লিখতে হলে, বুঝতে হলে তোমাদেরকে সর্বপ্রথম যোজনী সম্পর্কে বুঝতে হবে। তাহলে ওই অধ্যায়ে আমি সংকেত নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব। তো এবার আমরা কথা বলবো পরমাণুর ভিতরের কণা নিয়ে। তো পরমাণুর ভিতরের কণা, যেটি আমি একটু আগে বলেছিলাম যে আধুনিক গবেষণায় প্রমাণিত যে পরমাণু তিনটি কণিকায় বিভক্ত। তো এই তিনটি কণিকা হচ্ছে, দেখো, একটি কণিকা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন, আরেকটি কণিকা হচ্ছে প্রোটন, আরেকটি কণিকা হচ্ছে নিউট্রন। তো আমরা যদি এই তিনটি কণিকা সম্পর্কে যদি আমরা বলতে যাই, তাহলে ধরো এই যে ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রন হচ্ছে সবচেয়ে পরমাণুর সবচেয়ে হালকা কণিকা। এই ইলেকট্রন, যেটার প্রতীক হচ্ছে ই, ইলেকট্রনকে ই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, এটার প্রতীক হচ্ছে ই। ওকে, তাহলে দেখো, এই যে প্রোটনের প্রতীক হচ্ছে পি, এটিকে ফি দ্বারা প্রকাশ করা হয়, এবং নিউট্রনের প্রতীক হচ্ছে এন। এখন এই ইলেকট্রন ঋণাত্মক চার্জ বহন করে। যদি আমরা একটি পরমাণুতে এর অবস্থান ব্যাখ্যা করতে যাই তাহলে সেটি হবে এইভাবে। এটি হচ্ছে একটা পরমাণুর গঠন, অর্থাৎ পরমাণুর আমরা জানি যে অধিকাংশ জায়গা ফাঁকা থাকে ভিতরে, আর বাইরে শক্তি স্তর থাকে, এবং মাঝখানে একটি নিউক্লিয়াস অবস্থান করে। তো ইলেকট্রন থাকে বাহিরের কক্ষপথে, এবং প্রোটন ও নিউট্রন যেটি রয়েছে সেটি থাকে কেন্দ্রের মধ্যে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। এই তিনটি কণিকার মধ্যে ধরো ইলেকট্রন আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছে বিজ্ঞানী থমসন।
ওকে। আর প্রোটন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড এবং নিউট্রন আবিষ্কার করেছিলেন স্যাডউইক। তিনি নিউট্রন আবিষ্কার করেছিলেন। তো এক্ষেত্রে আমাদের যেটি মনে রাখতে হবে যে পরমাণুর সবচেয়ে হালকা কণিকা হচ্ছে ইলেকট্রন। এখন এই ইলেকট্রনের চার্জ যেটি এটি হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। এই চার্জের পরিমাণ হচ্ছে -1.60 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে এটা হচ্ছে ইলেকট্রনের চার্জের পরিমাণ। এবার দেখো প্রোটনের চার্জের পরিমাণ হচ্ছে +1.60 × 10⁻⁻19 কুলম্ব। তো দেখো এটার কারণ হচ্ছে উভয়ের চার্জের পরিমাণ সমান, কিন্তু একটি আরেকটির বিপরীত। অর্থাৎ ইলেকট্রন ঋণাত্মক চার্জ বহন করে, প্রোটন ধনাত্মক চার্জ বহন করে। কিন্তু এই যে নিউট্রন রয়েছে সেটি হচ্ছে চার্জবিহীন, মানে এটার কোনো চার্জ নেই, অর্থাৎ এই চার্জ হচ্ছে শূন্য। তো দেখো আমরা ইলেকট্রনের চার্জ সম্পর্কে জানলাম, কণিকাগুলো চার্জ সম্পর্কে জানলাম এবং প্রতীক সম্পর্কে আমরা জানলাম। তো এই যে ইলেকট্রনের কথা যদি আমরা বলতে যাই, সেটি হচ্ছে ইলেকট্রন পরমাণুর সবচেয়ে হালকা কণিকা। একটি ইলেকট্রন এত হালকা যে প্রোটন এবং নিউট্রনের চেয়ে সেটা 1840 ভাগের 1 ভাগ পরিমাণ। অর্থাৎ একটি ইলেকট্রন একটি প্রোটন বা নিউট্রনের 1840 ভাগের 1 ভাগ। তাহলে এতটুকু হালকা এই ইলেকট্রন। তো দেখো যদি এবার আমরা ইলেকট্রনের আদানের যে আদান রয়েছে, এই আদান আপেক্ষিক আদানের কথা চিন্তা করতে যাই, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, মূল চার্জ। কিন্তু আমরা যদি এটার আপেক্ষিক চার্জকে হিসাব করতে যাই, তাহলে আপেক্ষিকভাবে এই চার্জকে ধরা হয় -1 এবং আপেক্ষিকভাবে এই চার্জকে ধরা হয় +1, আর আপেক্ষিকভাবে এই চার্জকে ধরা হয় 0। ওকে। এবার আমরা যদি ইলেকট্রনের ভর হিসাব করতে যাই, ইলেকট্রনের ভরের হিসাব হচ্ছে এরকম যে 9.110 × 10⁻⁻28। অর্থাৎ এর ভর এত কম যে এটি নেই বললেই চলে। তো ইলেকট্রনের আমরা একটু আগেই বলেছিলাম যে ইলেকট্রন অত্যন্ত হালকা কণিকা। তো দেখো প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10⁻⁻24। এটি হচ্ছে একটি প্রোটনের ভর। তো এবার দেখো নিউট্রনের ভর হচ্ছে 1.675 × 10⁻⁻24। ইলেকট্রনের ভরের চেয়ে প্রোটনের ভরের চেয়ে নিউট্রনের ভর সামান্য পরিমাণ বেশি। তো দেখো এক্ষেত্রে এটা আমরা লিখলাম ভর আপেক্ষিকভাবে এই ভরকে ধরা হয় 0 এবং এখানে যে ভর রয়েছে এর আপেক্ষিক ভর হচ্ছে 1 এবং এখানে নিউটনের যে ভর রয়েছে এটার আপেক্ষিক ভর হচ্ছে 1। তো দেখো হিসাবের সুবিধার জন্য এটাকে 0, 1 এবং 1 ধরা হয়। এবারে দেখো আমরা আলোচনা করব পারমাণবিক সংখ্যা নিয়ে এবং ভর সংখ্যা নিয়ে। তো পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের প্রোটন সংখ্যাকে সেই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। অর্থাৎ পারমাণবিক সংখ্যা কোনো মৌলের একটি নিজস্ব পরিচয় বহন করে। যেমন আমরা একজন প্লেয়ারকে যেমন জার্সি নাম্বার হিসাবে চিনি, যে ক্রিস্টিয়ানো রোনালদো 7 নাম্বার জার্সিতে খেলে থাকে, লিওনেল মেসি 10 নাম্বার জার্সিতে খেলে থাকে। তখন আমরা এই হিসেবে বলতে পারি যে জার্সি নাম্বারটা ওই প্লেয়ারের পরিচয়টা বহন করে। তো দেখো এইভাবে আমরা একটি পরমাণুর পরিচয় বহনকারী কতগুলো সংখ্যা রয়েছে যেটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তো দেখো যেমন আমরা যখন পারমাণবিক সংখ্যা 1 বলবো তখন আমরা বুঝে যাই যে এটি হাইড্রোজেনের কথা বলা হয়েছে। যদি পারমাণবিক সংখ্যা 8 বলা হয় তখন আমরা বুঝে যাই যে এখানেও অক্সিজেনের কথা বলা হয়েছে।
যদি বলা হয় পারমাণবিক সংখ্যা 17 তাহলে আমরা বুঝি যে এখানে ক্লোরিনের কথা বলা হয়েছে। তো এইভাবে পারমাণবিক সংখ্যা একটি পরমাণুর নিজস্ব পরিচয় বহন করে। পর্যায় সারণীতে যে 118টি মৌল রয়েছে প্রত্যেকের একটি করে পারমাণবিক সংখ্যা রয়েছে, আর এই পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থানকারী প্রোটন সংখ্যা। অর্থাৎ আমরা জানি যে অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 8, তাহলে অক্সিজেনের পারমাণবিক যে সংখ্যা সেটি হবে 8 এবং ক্লোরিনের প্রোটন সংখ্যা হচ্ছে 17টি প্রোটন রয়েছে, সুতরাং ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তো এক্ষেত্রে আমরা যদি ক্যালসিয়ামের কথা চিন্তা করি, ক্যালসিয়ামের কেন্দ্রে 20টি প্রোটন রয়েছে, তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। অর্থাৎ কোনো মৌলের প্রোটন সংখ্যা যত তার পারমাণবিক সংখ্যা তত, এক্ষেত্রে তার ইলেকট্রন সংখ্যাও তত। যেহেতু কোনো পরমাণু চার্জ নিরপেক্ষ, অর্থাৎ চার্জের পরিমাণ সমান, কোনো পরমাণু ধনাত্মক চার্জও নয় ঋণাত্মক চার্জও নয়, পরমাণু চার্জ নিরপেক্ষ, তাই সেখানে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা হচ্ছে সমান। তো দেখো কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে বলা হয় সেই মৌলের পারমাণবিক সংখ্যা, সেটি আমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখো ভর সংখ্যা কাকে বলা হয়। ভর সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কিছুক্ষণ পূর্বে ব্যাখ্যা করেছিলাম যে পরমাণুর গঠন সম্পর্কে। সেখানে বলেছিলাম যে পরমাণুর একটি কেন্দ্র রয়েছে, এটি পরমাণুর মোট আয়তনের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র, কিন্তু পরমাণুর ভরের কথা যদি আমরা চিন্তা করি, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন রয়েছে আর বাহিরে রয়েছে ইলেকট্রন, কিন্তু আমি একটু আগে বলেছিলাম যে ইলেকট্রনের ভর হচ্ছে 0, আপেক্ষিক ভর 0, অর্থাৎ এর ভর নেই বললেই চলে। তাহলে পরমাণুর অধিকাংশ জায়গা হচ্ছে ফাঁকা। তাহলে আমরা একটি পরমাণুর ভর হিসেবে বিবেচনা করব এই নিউক্লিয়াসের ভরটাকে, কারণ আমাদের মনে রাখতে হবে নিউক্লিয়াস পরমাণুর ক্ষুদ্র কণিক, মানে পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন নগণ্য হলেও সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে নিউক্লিয়াস হচ্ছে ভারী, কারণ এটাতে প্রোটন এবং নিউট্রন বিদ্যমান। তাহলে দেখো পরমাণুর ভর হবে, তাহলে ভরটা হবে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যার যোগফল, প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে ভর সংখ্যাকে আমরা এভাবে বলতে পারি যে প্রোটন, কোনো পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় সেই পরমাণুর ভর সংখ্যা। তো পারমাণবিক যে সংখ্যা রয়েছে, পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা, তাহলে ভর সংখ্যাকে প্রকাশ করা হয় এ দ্বারা। এটি আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা এবং ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা নিউট্রন সংখ্যাটি কিভাবে পেতে পারি? দেখো, যদি কোনো পরমাণুর, দেখো এ সমান, এ হচ্ছে ভর সংখ্যা, এ সমান যদি হয়ে থাকে পি প্লাস এন, অর্থাৎ প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল, এটি যদি হয়ে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি যে এখানে দেখো যে এন সমান, অর্থাৎ নিউট্রন সংখ্যা সমান এ মাইনাস পি, অর্থাৎ ভর সংখ্যা থেকে আমরা যখন প্রোটন সংখ্যা বিয়োগ করব, ভর সংখ্যা থেকে যখন আমরা প্রোটন সংখ্যা বিয়োগ করব, তাহলে সেখানে আমরা পাবো তাহলে আমরা পরমাণুর নিউট্রন সংখ্যা কিভাবে পেতে পারি? দেখো, যেহেতু কোনো মৌলের ভর সংখ্যাকে প্রকাশ করা হয় এ দ্বারা, তাহলে আমরা লিখলাম যে এ সমান ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল, অর্থাৎ পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড। ওকে, তো এক্ষেত্রে আমরা প্লাস নিউট্রন মানে প্রোটন বা নিউট্রন, বা আমরা এভাবে লিখতে পারি জেড না লিখে যে এ সমান পি প্লাস এন, আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমরা সেখান থেকে যদি আমরা এন পেতে হয় তাহলে আমাদেরকে লিখতে হবে এ মাইনাস পি, অর্থাৎ ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বিয়োগ করি, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বিয়োগ করি, তাহলে আমরা নিউট্রন সংখ্যা পাবো। যেমন ধরো সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23।
তো এক্ষেত্রে সোডিয়ামের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তো আমরা যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ করি তাহলে আমরা পাবো এখানে কত 12। এই 12 হচ্ছে সোডিয়ামের নিউট্রন সংখ্যা। তাহলে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয় এবং প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা যোগফলকে ভর সংখ্যা বলা হয়। আর নিউট্রন সংখ্যা পাওয়া যাবে যদি আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করি, তাহলে নিউট্রন সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমরা কোনো পরমাণু এভাবে লিখতে পারি যে কোনো পরমাণুকে যে প্রোটন সংখ্যা কোনো পরমাণুর কোথায় বসবে বা পারমাণবিক সংখ্যা কোথায় বসবে, তারপর কোনো পরমাণুর ভর সংখ্যা কিভাবে বসবে আমরা লিখতে পারি এভাবে। ধরো একটি পরমাণুর প্রতীক হচ্ছে Al মানে অ্যালুমিনিয়াম। তো সেক্ষেত্রে আমরা পারমাণবিক সংখ্যা যেটা সেটি লিখবো আমরা বাম পাশে নিচে, তাহলে এখানে লিখবো আমরা Z, অর্থাৎ এখানে এই বরাবর পারমাণবিক সংখ্যা লিখতে হবে। তারপর কোনো মৌলের উপরে যে উপরে বাম পাশে উপরে কর্নারে আমরা সেখানে লিখবো A, অর্থাৎ এখানে হবে ভর সংখ্যা। আর কোনো পরমাণুর যদি কোনো চার্জ থাকে তাহলে আমরা এখানে এই চার্জটি লিখবো এখানে, এইখানে আমরা এই চার্জটি লিখবো ডান পাশে উপরের কর্নারে। তো এটি হচ্ছে একটি পরমাণুর পরিচয়। তো দেখো আমরা এই অধ্যায়ে যতটুকু আলোচনা করেছি সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তো যদি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।